রবি ঠাকুর তার উপন্যাসে যে ঘটনাসমূহ তুলে ধরেছেন তা সর্বকালের। শেষের কবিতার অমিত আর লাবণ্যের সম্পর্কের যে টানাপোড়েন এবং অবশেষে প্রেমের যে মুক্ত বন্ধন তা আজও বিরাজমান, হয়তো কালের গতিতে একটু অন্যভাবে, অন্য মাত্রায়। নমস্কার, আমি আলপনা ঘোষ। মুখরের পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা ও ভালোবাসা। 2021-এর বার্ষিক অনুষ্ঠান, যা ফেসবুকের মাধ্যমে শুরু হয়েছিল মার্চ মাসের গোড়ার দিকে, অবশ্য মধ্যে কিছুদিন বন্ধ ছিল অতিমারির কারণে। আজ তার শেষ দিন। আজ শেষের কবিতা। সর্বকালের এই উপন্যাসটিকে নাট্যরূপে আপনাদের সামনে তুলে ধরেছেন মহুয়া চৌধুরী। অভিনয়ে অংশ নিয়েছেন অমিত সোমনাথ বন্দ্যোপাধ্যায়, লাবণ্য সুস্মিতা ঘোষ, কেটি অমৃতা, সিসি তাপসী হাজরা, যোগমায়া সেমন্তী বন্দ্যোপাধ্যায়, শোভনলাল দীপক সেনগুপ্ত, সুরমা সৃজা ঘোষ। এইখানে বলে রাখি, শুরুর দিনটি থেকে আজ পর্যন্ত আমাদের প্রতিটি শ্রুতি নাটকের আবহে ছিলেন অলোকেশ দে সরকার, অর্থাৎ সানি। এক রাশ শুভেচ্ছা ওর জন্যে। আচ্ছা অমি, তোমার কি বিশ্বাস যে এখনো তোমার ঠিক বিবাহযোগ্য বয়স হয়নি? বিশ্বাস করো সিসি, অমন ধারণাতে আমার নিতান্তই অবিশ্বাস। আমি এরকম এক বিকট বিশ্বাসের বশীভূত এমনটা ভাবলে কি করে? তবে তবে বিয়ে করছো না কেন শুনি? বিয়ে কি একটা এলেবেলে ব্যাপার যে যেমন তেমন ভাবে করে নিলেই হলো? ওতে সবচেয়ে জরুরি হচ্ছে পাত্রী। অবাক করলে, এত মেয়ে রয়েছে চারিদিকে। ওই তো বিমি বোসের কথাই ধরো না, আমি জানি সে তোমার পথেই বসে আছে। যেমন সুন্দরী তেমনি। এই তো মুশকিলে ফেললে। মহিলাদের সম্পর্কে কঠোর কথা বলতে ভালোবাসি না, কিন্তু তোমার এই জোর জুলুমের ঠেলায় বলতেই হচ্ছে ওর কালচার নেই। কালচার নেই মানে? শি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। জানো না, ও বটানিতে ফার্স্ট হয়েছে। আর বিদ্যেকে তো কালচার বলে। ভুল করলে সিসি, ওখানেই ভুল করলে। বুঝিয়ে বলি শোনো, কমল হীরের পাথরটাকে বলে বিদ্যে, আর তা থেকে যে আলো ঠিকরে পড়ে তারই নাম কালচার। পাথরটার ভার আছে আর আলোর আছে দীপ্তি। বিমি বসে চলা ফেরা, কথা হাসি, কোথাও সেই আলোটার দেখা পাইনি আমি। ওর কেবল তোমার তো শুধু উল্টো পাল্টা কথা বলে লোকে চমকে দেওয়ার চেষ্টা। তুমি নিজে নাকি মিমি বোসের যোগ্য? আমি বলে দেবো ওকে, তুমি যদি কোনোদিন মিমি বোসকে বিয়ে করার জন্য ক্ষেপে ওঠো, ও যেন তোমার দিকে ফিরেও না তাকায়। আরে আরে, রাগ করো পরে, আগে সোজা কথাটা বুঝে নাও। ক্ষেপে না উঠলে বিমি বোসকে বিয়ে করতে চাইবই বা কেন? আর নিতান্তই তেমন ভয়ঙ্কর দিন যদি আসে, তবে আমার বিয়ে তোড়জোড় না করে ডাক্তার দেখিও, বুঝলে? পাগল ভালো করার ডাক্তার। আচ্ছা আচ্ছা, হয়েছে। আর এমন অট্টহাসি হেসো না। বলছি কি, এবার পুজো দার্জিলিং যাবে তো? দার্জিলিং? ইদানিং ওখানে কাঞ্চনজঙ্ঘার সুগম্ভীর মৌনতা একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। বটে, তা কে করলে অমন মারাত্মক কাজটি? এই তোমাদের মতন ফ্যাশনেবল লোকজনের দল, যারা বাঁ হাতে বেঁটে ছাতা, ডান হাতে টেনিস র্যাকেট দুলিয়ে সেখানে গিয়ে হামলা করে, যারা কথা বলতে পারে না কিন্তু কেবলই হট্টগোল করে। সভ্যপক্ষ মানুষজনের সঙ্গে তোমার তো কোনো কালেই পোষায় না। তুমি তবে যাবে কোথায় শুনি? আমি যাব শিলং। সভ্য লোকেদের ভিড় সবচেয়ে কম সেখানে। শিলং? সবই তোমার সৃষ্টি ছাড়া কাণ্ড। যেতে হয় একলা যাও, আমরা দার্জিলিং যাব।
And then an open field they crossed. The marks were still the same. They tracked them on, nor ever lost. And to the bridge they came. They followed from the snowy bank the footmarks one by one into the middle of the plank, and further there were none. কবিতা কেমন লাগলো সুরমা? লুসি রে, কি অপূর্ব দিদি। জানো, তুমি যখন পুরো কবিতাটা আস্তে আস্তে বলছিলে, সেই বরফে ছাওয়া পাহাড়ি পথ, চাঁদের আলো, লুসি হারিয়ে গেছে, শুধু বরফে তার পায়ের ছাপ, সব আমি যেন দেখতে পাচ্ছিলাম চোখের সামনে। কবিতা তো ছবি সুরমা, রং তুলির বদলে কেবল শব্দ দিয়ে আঁকা। যাও, আজকের মতো পড়া শেষ, এবার স্নানে যাও, বেলা হয়েছে অনেক। সত্যি বলছি দিদি, তোমার কাছে পড়তে বসলে আমি যেন আর সব ভুলে যাই। তুমি এমন সুন্দর করে বুঝিয়ে দাও যে। লাবণ্য, ও মাসিমা যে, সুরমাকে আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ মা, যাই। যা তুই, আমি তো দিদির সঙ্গে দুটো কথা বলি ততক্ষণ। আমি কিন্তু সুরমাকে স্নানে তাড়া দিতে আসিনি লাবণ্য। মা, আজ আমি তোমায় একটা কথা জিজ্ঞেস করব, রাগ করবে না তো? তোমার কথায় রাগ করব? কি যে বলো মাসিমা। সুরমার পড়ানোর ভার দিয়ে নিশ্চিন্ত হতে পারি এমন কাউকেই তো খুঁজে পাচ্ছিলাম না। শেষে অনেক ভাগ্যে তোমার দেখা পেলুম, কিন্তু ও কথা বলো না মাসিমা। তোমাকে আর সুরমাকে পেয়ে আমি যে কি পেয়েছি তা তোমায় বুঝিয়ে বলতে পারি না। কিন্তু বুঝি না, এমন কচি বয়সে তুমি বাড়ি ছেড়ে কেন কাজ করতে এলে মা? কত বড় ঘরের মেয়ে। না মাসিমা, টাকার প্রয়োজন যা, সে তো আমার নিজেরই তৈরি করা প্রয়োজন। কার ওপর অভিমান করে তুমি? অভিমান নয় মাসিমা, কিন্তু বাবা দ্বিতীয় বিবাহ করার পরে তার সম্পত্তি নিতে কেমন যেন আত্মসম্মানে বাধছিল, তাই। আর আর স্বাবলম্বী হওয়ার মধ্যে কত সম্মান বলো তো। আমার বয়স কম হলো না মা, তোমার চোখের চাউনি দেখেই আমি বুঝতে পারছি, যেটুকু বললে মোটে আধখানা, নিজের ভিতরকার অনেকখানি কথা তুমি কিন্তু ভেতরেই রেখে দিলে। মাসিমা, থাক মা, সেসব কথা বলতে গেলে যদি কষ্ট হয় তবে বলো না, কিন্তু একটি কথা বলে রাখি, শুধু ভাবের জগৎ, বিদ্যা চর্চা এ নিয়ে মেয়ে মানুষের মনের সবখানি ভরে না। আপন সংসারের মাঝখানে প্রাণ ভরে কাউকে ভালোবাসতে না পারলে সে বাঁচবে কি করে? কি যে এক অস্থিরতা মনের মধ্যে। সত্যি কিছুই কি মাসিমার নজর এড়ায় না? আচ্ছা, এতগুলো দিন কেটে গেল, তবু কেন বারে বারে মনে পড়ে সেই শকুনলালের কথা, বাবার সবচেয়ে প্রিয় ছাত্র। কিন্তু আমি তো তাকে ভালোবাসিনি। তার বাবা কি অসহ্য অপমান করেছিলেন আমার বাবাকে। আমার বাবা নাকি ছেলে ধরা শিকারী, নিজের মেয়েটিকে লাগিয়েছেন তার ছেলের মন ভোলানোর কারসাজিতে। ছি ছি ছি। আর আমিও তো সে অপমানের পাল্টা অপমান করে
শোভনলালকে তাড়িয়ে দিয়েছিলাম বাড়ি থেকে। সব তো চুকে বুকে গেছে, তবু কেন মনে পড়ে তার সেদিনের সেই করুণ মুখখানা। শুনেছি নিজের তরঙ্গের ভিতর আমার একখানি ছবি রেখেছিল সে, গোলাপ পাপড়ি দিয়ে ঢেকে দিয়েছিল। এই কথাটি মনে পড়লে কি এক হারিয়ে যাওয়া গান বেজে ওঠে আমার ভুবন জুড়ে। কেন হয় অমন? না, ওসব ছেলে মানুষই, আর ভাববো না। থাকছে, এই তো বেশ কেটে যাচ্ছে দিনগুলো। সুরমাকে পড়ানো, মাসিমার স্নেহ ভরা ওই চোখ দুটি কি সুন্দর, আর এই পাহাড়ি শহরটি, দূরের পাহাড়গুলো যেন জল রঙে আঁকা জাপানি ছবি। কত কালের এই উঁচু গাছগুলো, ওরা বুঝি আকাশকে ছুঁতে চায়। প্রথম প্রথম মাসিমার কথা মতো বিকেলবেলায় গাড়িতে করে বেরোনো শুরু হয়েছিল, আর আজকাল নিজেরই কেমন নেশা হয়ে গেছে। এই সময়টিতে বাড়ির ভিতর থাকতে ইচ্ছে করে না। দুঃখিত, আপনার গাড়িটা যখন চোখে পড়লো এত দেরি হয়ে গেছে, ততক্ষণে ব্রেক কষেও ঠোকাঠুকিটা এড়াতে পারলাম না। আপনি ঠিক আছেন তো? ভেরি সরি ম্যাডাম, নিজের অসাবধানতায় খুব বড় একটা অপরাধ করে ফেলেছি, ক্ষমা চাইছি। ওটা ওটা অপরাধ না, ভুল। ধন্যবাদ, আমি ঠিকই আছি, আপনি অত কুণ্ঠিত হবেন না। আপনার গাড়িটা? না, শোফার তো বললো তেমন কোনো সমস্যা হয়নি, সাময়িকভাবে অচল হয়েছে কেবল। আমার এই অপরাধী গাড়িটাকে ক্ষমা করে দিন। যেখানে অনুমতি করবেন সেখানে পৌঁছে নিতে হবে আপনাকে। তার কোনো দরকার নেই, আমার পায়ে হাঁটার অভ্যাস আছে। দরকারটা আমারই। ক্ষমা যে করলেন তার প্রমাণ। কি আশ্চর্য! আসুন, উঠুন আমার গাড়িতে। লাবণ্য, ওই ছেলেটিকে আমার বড় ভালো লাগলো। ও মাসিমা যে? ওই যে ছেলেটি অমিত, কাল তোমায় পৌঁছে দিয়ে গেল বাড়িতে, ওর কথাই বলছি গো। একটুখানি সময়ের পরিচয়, কিন্তু কেমন আপন করা ব্যবহার, যেন আজ ওকে চায়ের নেমন্তন্ন করেছে। ওই তো এসে গেছে লাবণ্য। ও আমি তো, এসো এসো বাবা, এসো এসো, ভেতরে এসো। মাসিমা, আজ চা পানির উপলক্ষে ডেকেছিলেন, তা আমি কি অভদ্র জনচিত রকমের তাড়াতাড়ি চলে এসেছি? কি যে বলো বাবা, বড় খুশি হলুম তোমাকে দেখে। বসো বসো। চিরকাল মনে হতো আমার একটি মাসি থাকাটা বড্ড জরুরি ছিল, তা এতদিনে সে অভাব মিটল। মাসির ওপর এমন লোভ কেন বাবা? এমন অগাধ প্রশ্রয় যে মায়ের কাছে পাওয়া যাবে না। এই তো ধরুন না, যদি আজ মায়ের গাড়িতে ধাক্কা লাগাতুম, অমনি বকুনির ধুম পড়ে যেত। নির্ঘাত বলতেন, ভয়ানক বাঁদরামি। ভাগ্যিস গাড়িটা মাসিমার। তিনি একটুখানি হেসে কেবল বললেন, আহ ছেলে মানুষ, ভুল করে লেগে গেছে। তা বেশ কথা, ওসব ভুলচুক মাসিমার এই গাড়ির ওপর দিয়ে গেল না হয়। লাবণ্য, শোনো শোনো, তোমরা দুজনে আলাপ করো, হ্যাঁ আমি দেখি, হ্যাঁ ওদিকে চায়ের জোগাড় কত দূর। আরে আপনি এই সকালে পাইন বনের ধারে? আপনার যাতায়াত আছে বুঝি? ও আপনি?
হ্যাঁ, কখনো কখনো সকালে বেড়াতে বেড়াতে চলে আসি এখানে। কাজের কথাটুকু তবে সেরে নেওয়া যাক। কাজের কথা? সেদিন মাসিমা বলে গিয়েছিলেন আলাপ করতে। আমার এ বাড়িতে আনাগোনার কয়েকটি দিন তো কাটলো, কিন্তু আপনার সঙ্গে কথাবার্তার ধাঁচটা আজও রয়ে গেল সম্বোধনহীন। আলাপের আদি কথা কিন্তু নাম ঠিক করে নিন, কি নামে ডাকবেন আমাকে? আমি তো জানি আপনার নাম অমিতবাবু। বাবুটা না হয় বাদই দিলেন, বাহুল্য বর্জনীয়। সহজ নয়, সময় লাগবে। আমার দিক থেকে সমস্যার কথাটা বলি। আপনাকে ডাকতে হলে চায়ের টেবিলে মিস ডাট বলা যেত, কিন্তু এই প্রাচীন পাইন বনে, ওই পাহাড়টা যেখানে মাথায় মেঘের চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে, সেখানে এই ডাক কি অদ্ভুত রকমের হাস্যকর শোনাবে ভাবুন তো। নামকরণে অনেক দেরি হয়ে যাবে, আপাতত বেরিয়ে আসি গে। চলুন, অন্ধকার থাকতে কখন এসে বসে আছি এই বনের ধারে। ভাগ্যিস তাই তো ভোরের আলো দেখলুম। তাড়াতাড়ি তাড়াতাড়ি ফিরতে হবে, বেশি সময় নেই। ওইটাই তো মানব জীবনের শোচনীয় সমস্যা। সময় অল্প, তাই ঘড়ির কাঁটার দিকে চোখ রেখে তাকে নষ্ট করা উচিত নয়। আপনি বোধহয় কবিতা পড়তে ভালোবাসেন, তাই না? সেদিন পড়ার টেবিলে ইংরেজ কবি ডনের কবিতার বইটি ছিল, আপনি দেখলুম সেটি তুলে নিয়ে। লক্ষ্য করেছেন তাহলে? হ্যাঁ, আমার ভারী প্রিয় কবি। সেদিন আপনার টেবিলে তাঁর দেখা পেয়ে মনে হলো তাঁর কাব্যের উপরে এসে আমাদের দুজনের মন যেন পরস্পরকে স্পর্শ করল। আমি মানে এবার ফেরা যাক তবে। দেখুন দেখুন, ওই যে নিচে গাছতলায়, যেখানে নানা রঙের পাথরের তলা দিয়ে একটুখানি জল ঝিরঝির করে বয়ে চলেছে, সেদিকে তাকিয়ে ডনের কবিতার একটি লাইন আমার মনে মৌমাছির মতো গুনগুন করে উঠল। অভয় দেন তো বলি। কোন লাইন? For God's sake, hold your tongue and let me love. আজ সকালবেলার আলোয় স্পষ্ট শুনতে পেলুম, কবির সঙ্গে মিলে গেল আমার প্রাণের কথাটি। দোহাই তোদের, একটুকু চুপ কর, ভালোবাসিবারে দে আমারে অবসর। কিন্তু কিন্তু তোমায় যে নামটি দেব টের পাচ্ছি, আমার মনের দুকুল ভাসিয়ে বয়ে যাচ্ছে তা বন্যা। আজ থেকে তোমায় বন্যা বলেই ডাকবো। বন্যা? বন্যা, আমি অনেক সুন্দরী মেয়ে দেখেছি, কিন্তু তোমার মুখে আশ্চর্য এক বুদ্ধির বিভা, সকালবেলার আলোর মতো উজ্জ্বল স্পষ্ট, আর তোমার চোখ দুটিতে গভীর মননের শান্তি। পথে কি পাগলামি করলে বলো তো? দুজনকে দু জায়গা থেকে টেনে এনে আচমকা চালান করে দিলে একই রাস্তায়। মন বলছে এই শুরু হলো আমাদের যুগল চলন। আমি আমি মানে পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না উড়ায় বর্ষার মেঘে, দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত, ঝলমল করে চিত্ত। উফ, আর যেন ভাল লাগছে না দার্জিলিংয়ে। সেই একঘেয়ে কুয়াশা আর বৃষ্টি। ভোর থাকতে উঠে টাইগার হিলে মিথ্যে ছোটাছুটি, সানরাইজ দেখার কপালে নেই। ও সিসি, এত হাসির কি হলো? সানরাইজ দেখতে গেলে তোমায় এখন দার্জিলিং ছেড়ে শিলং যেতে হবে সখী। ইস, এত বাজে কথাও বলতে পারো? না কেটি, ঠাট্টা নয়, এবার যেতেই হবে ওখানে। যা খবর পেয়েছি তাতে। হ্যাঁ,
আমিও শুনেছি তোমার দাদাটি নাকি মেন আর ফানি কেটি। আমি আমি ভাবতেও পারি না যে অমি শেষ পর্যন্ত একটা গভর্নেন্সের পাল্লায় পড়বে। কে না জানে গভর্নেন্স গুলো আসলে কোন ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসে। বড় ঘরের পুরুষ মানুষদের নাচানোই ওদের আসল পেশা, যাতে নিজেদের আখের জানি জানি, টাকার লোভে মানের লোভেই সে এখন অমিকে আঁকড়ে ধরেছে। কিন্তু আমরা কি এমন দৃশ্য দেখেও চুপচাপ সয়ে যাব? নো, নেভার। যেমন করে হোক ওই গভর্নেন্সটাকে বুঝিয়ে দিতে হবে ও বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াতে চলেছে। বন্যা, গতকাল আমার বোন আর তার বন্ধুরা হঠাৎ এসে পৌঁছেছে এই শিলংয়ে, আর তাদের সঙ্গে আমাকেও বসতি স্থাপন করতে হয়েছে ওই সুসভ্য এক হোটেলে। ভালো তো। সেই সব ব্যবস্থাপনার কাজে বড় ব্যস্ত ছিলুম কাল, তাই দেখা করতে পারিনি তোমার সঙ্গে। কিন্তু তারই মধ্যে একটুখানি ফাঁক পেয়ে আর একটি ভারী দরকারি কাজ সেরে ফেলেছি। তাই বুঝি? কি কাজ? নিতান্ত নির্লজ্জের মতো নিজেই নিজের বিয়ের ঘটকালিটা করে এসেছি মাসিমার কাছে, এবং তার সম্মতিও পেয়ে গেছি। জানি সে খবর। তোমাকে ভালো করে চেনার আগে থাকতেই মাসিমা ঠিক করে ফেলেছিলেন তোমার আমার বিয়ে হওয়াটা খুব জরুরি। বুঝতে পারছো তো কি অসামান্য বিচক্ষণতা! সামনের অজ্ঞানেই যাতে এই বিবাহ ব্যাপারটি সুসম্পন্ন হয়, সেজন্য শোনা মাত্রই ব্যস্ততা শুরু হয়েছে তার। কিন্তু তোমার মুখে সারা পৃথিবীর উদ্বেগ জমে আছে কেন বন্যা? বলতে চাই সে কথা, কিন্তু ভয় হয় পাছে ভুল বোঝো আমাকে। মনে হচ্ছে অদ্ভুত এক গোলক ধাঁধায় পথ হারিয়ে ফেলেছ। সেই রূপকথার রাজকুমারের মতো ঠিক বার করে আনবো তোমাকে, কিন্তু তার আগে যে নিজের একটি দাবি আছে। কিসের দাবি? নিজস্ব একটি নামের, একটি আড়ালের নাম, জনতার কোলাহল থেকে অনেক অনেক দূরের। আগেই ঠিক করে রেখেছি, মনে মনে কতবার ডেকেছি তোমায় সে নাম ধরে। মিতা, বন্ধু। বাহ, চমৎকার! পদাবলিতে যেমন ডাকে বধূ। মিনতি করে বলছি মিতা, আমায় তুমি বিয়ে করতে চেও না? এ তুমি কি বলছো বন্যা? তোমার মধ্যেই যে আমি খুঁজে পেয়েছি আমার পিপাসার দিনের ঝর্ণাকে। শোনো মিতা, আগে ভাবতুম আমি বুঝি খুব নীরস কঠিন, ভালোবাসা আমার জন্য নয়। কিন্তু আজ অনুভব করছি আমার চাইতে বেশি ভালোবাসতে পারে এমন মানুষ নেই এ পৃথিবীতে। মিতা, তুমি আমায় এমন ভালোবাসতে শেখালে। তবে সকালের আলোর মতো এই নিতান্ত সহজ বিষয়টির মধ্যে কোত্থেকে এমন কিন্তু আর যদির প্রকাণ্ড সব ছায়াগুলোকে আমদানি করছো? তুমি কি বোঝো না? পদে পদে তব আলোর ঝলকে ভাষা আনে প্রাণে পলকে পলকে মোর বাণীরূপ দেখিলাম আজি নির্ঝরিণী তোমার প্রবাহে মনেরই জাগায় নিজের চিনি। ভালোবাসার জোরেই আজ যে তোমাকে তোমার নিজের চেয়েও বেশি চিনেছি মিতা। সে চেনায় কি তবে নর্থকতার অন্ধকার দেখেছ বন্যা? না না মিতা, কিন্তু ভয় করে যে বড়। কাকে ভয়? নিজেকে। আমাকে যতটুকু চেনো তুমি, তার বাইরেও আছে আমার অনেকখানি অস্তিত্ব। প্রতিদিনের পরিচয়ের তুচ্ছতায় হয়তোবা তোমার চোখে প্রকট হবে আমার অচেনা কত ক্ষুদ্রতা। তখন সইতে পারবে না তা, এত সূক্ষ্ম মন তোমার। তুমি একজন মানুষের সমস্ত ভালো মন্দটুকু সমেত তাকে গ্রহণ করতে পারো না। তখন কবিতার ছন্দ যাবে কেটে, সেদিন নিজেকে ভোলাবে, আমাকেও ভোলাবে। বড় গ্লানি তার।
তুমি আশ্চর্য নরম সুরে আশ্চর্য কঠিন কথা বলতে পারো বন্যা। ভালোবাসার জোরে চিরদিন যেন কঠিন থাকতে পারি মিতা, মিথ্যে ভান করে তোমাকে যেন ফাঁকি না দিই। কত যত্নে ঘর সাজালেন, তোমাকে ডেকে বললেন এসো বধূ, ঘরে এসো, আর তুমি কিনা বধূ সজ্জা খুশিয়ে ফেলে বললে এখানে জায়গা হবে না বন্ধু। বন্যা, কোনো কারণে বিক্ষিপ্ত হয়েছে আজ তোমার মন, তাই অহেতুক জটিল সব চিন্তা আসছে। ওগুলো ধোঁয়ার পর্বতের মতো, দেখতে ভয়ঙ্কর, আদতে কিন্তু নিতান্তই বায়বীয়। কত কাল ধরে এ পৃথিবীতে মানুষের কি বিচিত্র শোভাযাত্রা চলেছে মিতা, শেষ নেই তার। এই অনন্ত অসীমের মধ্যে কি ক্ষুদ্র ব্যক্তি মানুষের জীবন, তার চাওয়া পাওয়া কি তুচ্ছ, তবু তাদের উপলক্ষ করেই বয়ে চলেছে আনন্দ বেদনার কি বিপুল তরঙ্গ। আজ তোমার মধ্যে যেন শোভনলালের কথার ছায়া ফুটে উঠছে। কে 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 শোভনলাল? জানো না, ডাক সাইটে রায়চাঁদ প্রেমচাঁদওয়ালা। মা সরস্বতী নিজের স্বর্ণপদ্মের পাপড়িগুলো খুশিয়ে বরাবরই তাকে পুরস্কৃত করতে বাধ্য হয়েছেন। ও ও বুঝেছি, আমি চিনি তাকে, আমার সঙ্গে এমএ দিয়েছিল সে। তোমার সঙ্গে পরিচয় আছে বুঝি তার? হ্যাঁ, আলাপের শুরু কর্মসূত্রে, কিন্তু ক্রমশ ঘন হয়ে উঠেছিল পরিচয়। কথা প্রসঙ্গে একদিন আভাস পেয়েছিলাম তার মনের চাপা বেদনার। নাম বলেনি, কোনো বর্ণনাও দেয়নি, তবু স্পষ্ট বুঝেছিলাম এক কাঁকন পরা হাতের ধাক্কা খেয়ে ঘর ছেড়ে সে বেরিয়েছে পথে। নিত্য নতুন কাজের মধ্যে নিজেকে ভুলিয়ে রাখতে চায়। খবর পেলুম এরই মধ্যে শিলংয়ে আসবে বুঝি। ওই ওই ওদিকে ওই যে ঝর্ণাটা, বৃষ্টি হয়ে গেল না কাল খুব জোর, মানে কিরকম ফুলে ফেপে। আচ্ছা, আজ আজ ছাতা আনতে ভুল হয়ে গেল সঙ্গে। না মানে বলছিলাম বন্যা, হঠাৎ তোমার মন তোমার মুখের কথাগুলোকে সঙ্গ দিচ্ছে না দেখছি। হ্যাঁ, অনেক কাজ বাকি, সুরমার লেখাপড়ায় বড্ড অবহেলা করে ফেলেছি। এখন এখন বরং বাড়ির পথ ধরে চলো। চলো চলো বন্যা। ঈর্ষা করতে আমার ঘৃণা হয়, কিন্তু তোমার মুখের ভাব দেখে বুঝতে পারছি আমাদের দুজনের মাঝখানে কেউ যেন হঠাৎ এসে দাঁড়ালো। মনে আছে তুমি একদিন কথায় কথায় বলেছিলে মুক্ত তোমার প্রিয়। কলকাতা থেকে একটি মুক্তোর আংটি আনিয়েছি তোমারই জন্য। আমার জন্য? তোমার আঙুল ঘিরে থাকুক সেটি আমার আনন্দের প্রকাশ হয়ে। দাও, তোমার হাতটি দাও। ছি ছি, অমিটের রুচির কথা ভাবলে লজ্জা হয়। জানলে শেষে সেই ডিলিশিয়াস লাবণ্য দেখা পেলাম আজ। কুৎসিত বুঝি? কুৎসিত হলে তবু বুঝতুম। এই যে একেবারে নেতানো স্যাঁতস্যাঁতে ভাবভঙ্গি, মনে হয় মুখে মাখন দিলে গলে না। দেখলে কোথায়? হোটেল থেকে সকালে যখন বেরোলো অমিট, বললে না কমলা লেবুর মধুর খোঁজে চলেছি। দেখো কিটি, অমৃত কথার ধরন ওর, কিন্তু সন্দেহ হয়েছিল তখনই। আমারও হঠাৎ পাগডন্দির ধারে দেখতে পেলাম, আমার গাড়ির পাশ দিয়ে বেরিয়ে গেল। দুজনে গল্পে মত্ত। খেয়ালও করলে না অমিট? লাবণ্য যে বাড়িতে থাকে তার হদিশ পেয়েছি, কিন্তু ওই মিস্টার বাসু চেনেন তাদের। তাহলে আর দেরি নয় সিসি, বেশি দেরি হয়ে যাবার আগেই করতে হবে যা করার। হ্যাঁ কেটি, নিশ্চয়, নয়তো নয়তো পরে আফসোস হবে। দরকার হলে আমাদের আচর ব্যবহারের ওই সোকল্ড পলিশ খসিয়ে ফেলতে হবে, রুড হতে হবে। লোকে যাকে মিষ্টি মুখ ভালো মানুষই বলে,
ওগুলো আসলে ন্যাকামি। ওই লাবণ্যর জাতের মেয়েরা যতদূর জানি একেবারেই চক্ষু লজ্জাহীন। লাবণ্য, আজ সকালের ডাকে তোমার নামে এই চিঠি এসেছে। হ্যাঁ, কি মাসিমা? বলছি, এই যে চিঠি। ও, চিঠি? আচ্ছা। তোমার শরীর সুস্থ আছে তোমা? না না মাসিমা, শরীর তো ঠিকই আছে। তোমাকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে। তুমি বরং জল খাবার খেয়ে একটু বিশ্রাম করে নাও, আমি ততক্ষণ আহ্নিক সেরে আসি। এ কি? এ হাতের লেখা তো আমি চিনি। শোভনলাল। কি কি লিখেছে সে? শিলংয়ে কাল রাত্রে এসেছি। যদি দেখা করতে অনুমতি দাও তবে দেখতে যাব, না যদি দাও কালই ফিরব। তোমার কাছে শাস্তি পেয়েছি, কিন্তু কবে কি অপরাধ করেছি আজ পর্যন্ত স্পষ্ট করে বুঝতে পারিনি। আজ এসেছি তোমার কাছে সেই কথাটি শুনবার জন্যে, নইলে মনে শান্তি পাইনি। ভয় করো না, আমার আর কোনো প্রার্থনা নেই। কি অশান্তি! আমি জানি না নিজের মন নিয়ে কি করব, কাকেই বা বলবো এ কথা। অদ্ভুত এক দোটানায়। দিদি, আজ বাংলা কবিতা পড়াও না আমাকে। কি সুন্দর করে আবৃত্তি করো যে তুমি, আর তারপরে আমাকে বুঝিয়ে দিও। বেশ সুরমা, আজ বাংলা কবিতাই পড়াবো তোমাকে। শোনো মন দিয়ে। সুন্দরী তুমি শুকতারা, সুদূর শৈল শিখরান্তে, সর্বরি যবে হবে সারা। দিদি, এই কবিতা আমি শুনেছি। ও, তুমি শুনেছো? বারে, মনে নেই তোমার? সেদিন অমিত দাদা এসেছিলেন না, এই পড়ার ঘরে বসেই যে তোমাকে শোনাচ্ছিলেন এ কবিতা, আমিও শুনেছিলাম। আচ্ছা, সর্বরী মানে কি দিদি? সর্বরী মানে রাত্রি। কি সুন্দর দিদি! এ কবিতা কার লেখা? শুনেছি নিবারণ চক্রবর্তী নামে এক কবির। নিবারণ চক্রবর্তী? তবে কলকাতা থেকে তুমি আমায় সে কবির বই আনিয়ে দিও, আমি পড়বো। বাজারে নাকি তার বই পাওয়া যায় না। ওমা, তাহলে কি হবে? কি আর হবে, ওই অমূল্য বই আর পড়া হবে না। আচ্ছা দিদি, আমার কেমন যেন মনে হচ্ছে অমিত দাদা নিজেই নিবারণ চক্রবর্তী নন তো? এবার দেখা হলে সে কথা তাকেই জিজ্ঞাসা করে নিও। ইস, কি অপূর্ব করে পড়ছিলেন সেদিন অমিত দাদা, এখনো যেন আমার কানে ভাসছে। ধরা যেথা অম্বরে মিশে, আমি আধু জাগ্রত চন্দ্র, আধারের বক্ষের পরে আধিক আলোক রেখারন্ধ্র। আমার আসন রাখি পেতে নিদ্রা গহন মহাশূন্য, তন্ত্রী বাজায় স্বপনেতে, তন্দ্রাই সৎ করি ক্ষুণ্ণ। মন্দ চরণে চলি পারে, যাত্রা হয়েছে মোর সাঙ্গ, সুর থেমে আসে বারে বারে, ক্লান্তিতে আমি অবসাঙ্গ। সুন্দরী ওগো শুকতারা, রাত্রি না যেতে শতূর্ণ, স্বপ্নে যে বাণী হলো হারা, জাগরণে করো তারে পূর্ণ। নিশীথের তল হতে তুলি লহ তারে প্রভাতের জন্য, আধারে নিজের ছিল ভুলি, আলোকে তাহারে করো ধন্য। যেখানে সুপ্তি হলো লীনা,
যেথা বিশ্বের মহামন্দ্র, অর্পিনু সেথা মোর বিনা। আমি আধো জাগ্রত চন্দ্র, আমি আধো জাগ্রত চন্দ্র। কে? কাকে চান? সরি টু ডিস্টার্ব ইউ। অ্যাকচুয়ালি আমরা মিস্টার অমিত রায়ের খবর নিতে এখানে এসেছি। অমিত রায়? কিন্তু আমরা তো তাকে চিনি না। কিন্তু আমরা তো জানি এ বাড়িতে তার খুবই যাওয়া আসা আছে। ও, দুঃখিত, বুঝেছি। আমি মাসিমাকে ডাকছি, তার কাছে খবর পাবেন। সুরমা, তুমি আমার সঙ্গে ভিতরে এসো। লাবণ্য যে দেখি এই শিলং পাহাড়টাকে একেবারে বল কেন বানিয়ে তুললে। তোমার হাসি পাচ্ছে? অমিত ওই জড় ভরতপানা মেয়েটাকে এক মোমেন্টও সহ্য করে কি করে? আমি তাই ভাবছি। আগেই বলেছি না, মেনার পানি। সিসি, পুরুষ মানুষকে ভোলাতে বেশি বুদ্ধির দরকার হয় না। ওরা ঠকবার জন্য সবসময় তৈরি হয়েই আছে। তোমরা কোথা থেকে আসছো মা? আমি সিসি, অমির বোন, আর আমার বন্ধু কেটি। অমি কি এখানে এসেছে? আজ এখনো আসেনি তো। যে মাস্টারনি এখানে বসে পড়াচ্ছিল সে ভান করলে যেন অমিতকে কোনো কালে জানেই না। শুনেছি অমিতবাবু আপনাদেরই হোটেলে থাকেন, তবে তার খবর তো আপনাদেরই জানার কথা। আজ কি বড্ড তাড়াতাড়ি এসে পড়েছি মাসিমা? আগে তোমাকে প্রণামটি সেরে নি। অনেক ভাগ্য করে ওই সুন্দর পাদুখানি ছোঁয়ার অধিকার পেয়েছি। লাবণ্য কোথায় মাসিমা? কি জানি বাছা, এরা এসেছেন বলে হয়তো ঘরের মধ্যে। আমি দেখছি ভেতরে গিয়ে। না, ঘরের মধ্যে বসে থাকলে তো চলবে না। চলো মাসিমা, আমিও যাচ্ছি তোমার সঙ্গে। এখনই ধরে আনছি তাকে। সিসি, এ কি অমিত, না তার রূপ ধরে আসা অন্য কোনো লোক? বুঝতে পারছো না? তার এমন হঠাৎ প্রণাম, এমন সব কথার ধরন, ও হলো কেবল আমাদের অবজ্ঞা করার জন্য, জোর করে দেখানোর চেষ্টা যে ও আমাদের সোসাইটিতে বিলংই করে না। কি অপমান! এমন ভাবে আমাদের না দেখার ভান করলে যেন। লাবণ্য, আগে পরিচয় করিয়ে দিই। এই হলো সমিতা ওরফে সিসি, আমার বোন, আর তার বন্ধু কেতকী ওরফে কেটি। নমস্কার। সিসি, ইনিই লাবণ্য। আমার মুখ থেকে না শুনলেও এর নাম অন্য 10 জনের কাছে নিশ্চয় শুনেছ। এর সঙ্গে আমার বিবাহ স্থির হয়ে গেছে অঘ্রাণ মাসে। What? সে কি? ও, আই কংগ্রাচুলেট। কমলালেবুর মধু পেতে বিশেষ অসুবিধে হয়নি তাহলে? যতদূর বিশ্বাস মধু নিজেই লাফ মেরে মুখের কাছে এগিয়ে এসেছে। জানো লাবণ্য, আজ সকালে হোটেল থেকে বেরোবার আগে এদের বলেছিলুম কমলা লেবুর মধুর খোঁজে চলেছি। আসলে আমার কোন কথাটা যে হাসির আর কোনটা হাসির নয় লোকে ঠাউরাতেই পারে না, তাই এরা হাসছে। ওর হাতে ওই মুক্তোর আংটি, বুঝেছি তোমারই দেওয়া। জানো, আজ 7 বছর আগের এক রাতের কথা মনে পড়ছে। আমরা তখন অক্সফোর্ডে। সেই মনদীপ সিংকে মনে পড়ে? আমার উপর বিশেষ দুর্বলতা ছিল তার, তুমি জানতে সে কথা। আমি যতদূর সম্ভব এড়িয়ে চলতুম তাকে। তুমি নদীতে বাজ খেলেছিলে তার সঙ্গে, জিত হলো তোমারই। তখন জুন মাস,
নিবিড় রাতে কি আশ্চর্য জ্যোৎস্না! তুমি তুমি আমার আঙুলে পরিয়ে দিলে এই হীরের আংটি। তখন আমি বিশেষ কথা বলতে পারতুম না, মনে মনে শুধু বলেছিলুম, মনা আমি প্রিয়তম। সেদিন থেকে এক মুহূর্ত হাত থেকে খুলিনি একে। এতদিন ধরে আমার দেহের সঙ্গে এক হয়ে গেছে, আর আজ শেষে এই শিলং পাহাড়ে এসে খুলতে হলো। আমি চলে যাচ্ছি। সিসি, তুমি যদি এখনো এখানে থাকতে চাও তো থাকো। কেটি, 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 তুমি কেন এমন করে? ওহো, চলে গেল। একদিন ওকে যে আংটি পরিয়েছিলে, আমাকে দিয়ে কেন তা খোলালে মিতা? যাকে সেদিন আংটি পরিয়েছিলুম আর যে আজ আংটি খুলে দিলে, তারা দুজনে এক মানুষ নয় বন্যা। ও একদিন নিজেকে তোমার কাছে সম্পূর্ণ উৎসর্গ করেছিল, তুমি ধরে রাখতে পারলে না কেন ওর মনকে? ওর পরিবর্তনের জন্য তুমি দায়ী করছো আমাকে বন্যা, কিন্তু ওর চাওয়া, ওর রুচি কি বিসদৃশ ভাবে ফুটে ওঠে ওর মুখে চোখে, তাকে তুমি দেখতে পেলে না? তোমার ওই অতি পরিশীলিত রুচির দোহাই দিয়ে কেন তুমি আলগা করলে নিজের মুঠি? অমনি সমাজের আরো 10 জনের মুঠির চাপ গিয়ে পড়লো ওর উপর। তোমার মন হারিয়ে নিজেকে সাজাতে বসলো 10 জনের মনের মতো করে। ওর মূর্তি গেল বদলে। আজ তো দেখি ও হয়ে উঠেছে বিলিতি দোকানের পুতুলের মতো। হ্যাঁ, কিন্তু সেজন্য আমার কি? মিতা, আমার অনুরোধ, নিজের দায়িত্বটুকু অত সহজে এড়িয়ে যেও না। ওর বাইরেকার রং খসানোর ভার নাও। আমি বলছি, ওর ভিতরের আসল মানুষটি আজও মরেনি। সেই আসল মানুষটি বেরিয়ে আসবে সেদিন। আসল মানুষ? আমি বুঝতে পারছি তোমার জন্য আজও অপেক্ষায় আছে সে। তার অপেক্ষাকে বৃথা বয়ে যেতে দিও না। একটি কথা বলবো? নিশ্চয় বন্যা, বলো কি কথা? রাগ করো না যেন। আমার সমস্ত ভালোবাসা দিয়েই বলছি, আমাদের প্রেম থাক নিরঞ্জন। বাইরের রেখা, বাইরের ছায়া পড়বে না তাতে। ফিরিয়ে নাও মিতা, ফিরিয়ে নাও এই আংটি। কি আশ্চর্য বন্যা, আমাকে অতিক্রম করে তুমি গভীর অনুভবের কোন আকাশ ছোঁয়া পাহাড় চূড়ায় পৌঁছে গেলে আজ। সে উপলব্ধি তোমার থেকেই পেয়েছি মিতা। এখনো শোভনের সেই চিঠির উত্তর লেখা বাকি। শোভন, তুমি আমার সকলের চেয়ে বড় বন্ধু। এ বন্ধুত্বের পুরো দাম দিতে পারি এমন ধন আজ আর আমার হাতে নেই। তুমি কোনোদিন দাম চাওনি, আজও তোমার যা দেবার জিনিস তাই দিতে এসেছো, কিছুই দাবি না করে। চাইনি বলে ফিরিয়ে দিতে পারি এমন শক্তি নেই আমার, এমন অহংকার নেই। আরো একটি চিঠি লিখতে হবে। মিতা, মিতা, তুমি আমাকে ভালোবাসতে শেখালে। তোমাকে এই আমার প্রথম চিঠি, শেষ চিঠিও। মিনতি করি ভুল বুঝো না আমায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর, তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো, তাহারই আরতি হোক তব সন্ধ্যা বেলা। পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যেক
প্রত্যহের ম্লান ও স্পর্শ লেগে। কিন্তু মিতা, জীবন যে বড় কঠিন, কত দাবি তার। জীবনের বিচিত্র সব কঠোরতার মাঝখানে বড় অসহায় আমরা। সে নগ্ন করে দেয় আমাদের ভিতরকার ক্রোধ, লোভ, নীচতার মুহূর্তগুলোকে নিজেদের অজান্তেই। মিতা, তাই বলি, যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায়ে সকলি, এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি। তবু মিতা, তবু শেষ কথাটি বলে যাই আজ তোমারই উদ্দেশ্যে। ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু বিদায়, হে বন্ধু বিদায়, হে বন্ধু বিদায়। অশেষ ধন্যবাদ। আবারও আসবো বারবার। জানি না, হয়তো 2022-এর বার্ষিক অনুষ্ঠানে দর্শকের আসনে আপনাদের সঙ্গে মুখোমুখি দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।